কোনটা? এখন এখন যে অন করা লাগবে না এটা। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে না? তোমার ভিডিও অন করো, ঠিক আছে? দেখা যাচ্ছে কিছু? জি স্যার, স্লাইড দেখা যায় স্যার। স্লাইড দেখা যায়। আচ্ছা, জি স্যার। ছোট না বড়? ছোট স্যার স্যার। একটু বড় করলে ভালো হতো। আচ্ছা, দেখো এবার ঠিক আছে? ঠিক আছে জি স্যার। স্যার, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসলে এটা আমাদের শেষের আগের ক্লাস, আরো একটা ক্লাস নেব, যেহেতু ক্লাস নিচ্ছি। তা আমাদের প্রথমে এন্ডোক্রাইনোলজির কিছু মানে আমি বললাম, যেটা বলছিলাম তোমাদেরকে, যে শর্ট কোশ্চেন গুলো নিয়ে আমরা কিন্তু লং কোশ্চেনে আলোচনা করে ফেলছি। থাইরয়েড, ডায়াবেটিস, যেগুলো মেইনলি থাকে আর কি, ভাইভা বোর্ডেও থাকে। এগুলো কিন্তু ভাইভা বোর্ডে খুব কম জিজ্ঞেস করা হয়, একদম যে করা হয় না তা না, খুব কম। যদি জিজ্ঞেস করা হয় একটা জেনেটিক ডিসঅর্ডারের নাম বলো, এইভাবে আসে হঠাৎ, কিন্তু ম্যাক্সিমাম এটা শর্ট কেসে আসে বলতে গেলে প্রায় প্রতিবারই আসে। সেরকম আমরা কিছু শর্ট কেস একটু আলোচনা করব। প্রথমে আমরা আসি টার্নার সিনড্রোম। এটা প্রায় আসে, এটা স্যারদের সামহাও খুব প্রিয় একটা জিনিস। এখন টার্নার সিনড্রোম দেখা যায় এটা মেইনলি জেনেটিক ডিসঅর্ডার অফ দ্য ফিমেল, মহিলাদের একটা জেনেটিক ডিসঅর্ডার, যে তার ফেনোটাইপটা সে নিয়ে আসে ফিমেল। এখন যখন ক্যারিওটাইপ করি, আমরা নর্মালি জানি যে আমাদের জিনোমের মধ্যে নর্মাল কেমন থাকে, যে তোমার এক্স ওয়াই থাকবে ফিমেলে, মেলে, আর এক্স এস থাকবে ফিমেলে। কিন্তু দেখা গেল যে তার না, তার দুটা এক্স এর মধ্যে একটা এক্স নাই, এক্স জিরো। যার ফলে এটা ক্লাসিক্যালি হয় 45X0, একটা এক্স তার নাই, ফিমেল হয়ে জন্মগ্রহণ করছে কিন্তু তার একটা এক্স অ্যাবসেন্ট। কিছু মোজাইক ফর্মে পাওয়া যায়, যে মিক্স ভ্যারাইটি পাওয়া যায়, এটা দরকার নাই। মেইনলি মনে রাখতে হবে তোমাদের, যে স্যাররা শুনতে চায় যে পার্শিয়াল ডিলেশন অফ অ্যান এক্স ক্রোমোজোম। জাস্ট দিস ইজ দ্য পিকচার অফ এ টার্নার সিনড্রোম। ইউজুয়ালি দেখতে যাচ্ছে ফিমেল, বাট শি ইজ শর্ট স্ট্রেচার, অনেক খাটো হয়, ফিশ লাইক মাউথ হয়, একটু ওয়াইড, মুখটা একটু বড় হয়, হাঁ করে তাকাইলে দেখা যাবে প্যালেটটা অনেক বাঁকা, হাই আর্চ প্যালেট হবে। এদের কিছু কনজেনিটাল ডিজিজ পাওয়া যায়, মেইনলি হার্টের ডিজিজ হয়, এবং এদের মর্টালিটিটা হলো হার্টের কারণে। এদের দেখা যায় যে কোয়ার্কেশন অফ দি অ্যাওর্টা থাকে, অথবা বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকে, অ্যাওর্টিক রুট ডাইলিটেশন থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে। দ্য মর্টালিটি ইজ ডিউ টু কার্ডিয়াক। সঙ্গে আরো কিছু ডিজিজ থাকে, যে জেনেটিক ডিসঅর্ডার, কিছু জেনেটিক মিউটেশন ঘটে যায়, যার ফলে তার কিছু অটোইমিউন ডিজিজ ডেভেলপ করে, যার ফলে এদের অটোইমিউনি থাইরয়েড ডিজিজ পাওয়া যায় 20% এর ক্ষেত্রে। এই অটোইমিউনি থাইরয়েড ডিসঅর্ডারের কারণে বেশ কিছু মেটাবলিজম ডিসঅর্ডার হয়, তার মধ্যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হয়, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হয় 10 to 30%, হাইপারটেনশন হয়, এগুলো সম্বন্ধে পাওয়া যায়। তাহলে আমার চেহারা দেখে কেউ বুঝতে পারবো? চেহারা দেখে প্রথমে হলো শর্ট, সে প্রথমে শর্ট একটা ফিগার নিয়ে আসবে। দেখবা গ্রামে অনেক মেয়ে আছে যাদেরকে এরকম আর এরকম টার্নার সিনড্রোম, কারণ 2500-এ একটা মানে কিন্তু কম না, অনেক বেশি। দেখবা যে অনেক গ্রামে কিন্তু অনেক মেয়েকে, অনেক প্রায় 30-40 বছর বয়সে কিন্তু তাদেরকে ছোট বাচ্চাদের মতো সাজায় রাখে, ডিউ টু তাদেরকে যে টার্নার সিনড্রোম, মানে তাদেরকে তাদের আইকিউটা ডেভেলপ করে না, সোশ্যাল মেইনটেইন করতে পারে না, যার ফলে ফ্যামিলিতে এভাবে রাখে। তো যার ফলে দেখে তুমি কি বুঝতে পারবে? প্রথমে বুঝতে পারবা যে শর্ট স্ট্রেচার, একটু শর্ট, মুখটা একটু বড়, ফিশ লাইক। তারপরে ঘাড়, ওয়েভিং অফ দ্য নেক, মানে ঘাড়টা মনে হচ্ছে যে পিঠের সঙ্গে ঘাড়টা লেগে গেছে। এবং যদি তার ছোটবেলায় খালি গায়ে দেখো, তাহলে দেখা যাবে যে শিল্ড চেস্ট। রোমান যোদ্ধারা যখন যুদ্ধ করতো, তারা যে মেটাল একটা শিল্ড বুকে লাগাইতো, এরকম একটা শিল্ড লাইক চেস্ট, এবং ওয়াইডলি স্পেসড নিপল। এবং যখন হাতটাকে সোজা করতে বলবা, দেখা যাবে যে হাতটা বাঁকা হয়ে বাইরে দিকে গেছে, ওয়াইড ক্যারিং অ্যাঙ্গেল অফ এলবো, মানে এলবোটা একটু সরে গেছে।
এগুলো হলো যে আমরা তাকে দেখে পাবো, তাকে দেখে চোখের দেখায় আমরা এগুলো পাবো। তারপরে এর সঙ্গে আমি তো বললাম যে রিডিউসড আইকিউ, এদের রিডিউসড আইকিউ থাকে এবং দেখতে কিছুটা সমস্যা হয়, সাইকোলজিক্যাল প্রবলেমও কারো কারো থাকে, এটুকু তুমি দেখে পাইলা। এখন এক্সামিনেশন যদি করি, প্রথমে এক্সামিনেশন করলে আমরা কি দেখি, পাস ব্লাড প্রেশারটা বেশি পাবো। তারপরে আমি করতে পারি, আমি তারপরে এক্সামিনেশন, তারপরে আমি চলে যাবো সরাসরি ইনভেস্টিগেশনে গেলে আমি কি পাবো, ইনভেস্টিগেশনে গেলে আমি যদি প্রথমে তো আমরা ডায়াবেটিস টেস্ট করি, এদের টাইপ 2 ডায়াবেটিস থাকে অথবা আইজিটি থাকে, কত পার্সেন্ট, 10 to 30% ক্ষেত্রে। থাইরয়েড টেস্ট করতে পারি, হাইপো অথবা হাইপার দুটো পাওয়া যায়, মেইনলি হাইপোথাইরয়েড পাওয়া যায় 20% ক্ষেত্রে। এরপরে যদি আমরা এটা ইকো করি হার্টটা, কারণ আমরা জানি যে টার্নার সিনড্রোমে কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়, তা আমরা যদি ইকো করতে যাই তাহলে ইকো করলে দেখবো আমরা এদের কোয়ার্কেশন অফ দ্য অ্যাওর্টা আছে, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ আছে, অ্যাওর্টিক রুট ডাইলেটেশন আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে। এই কার্ডিয়াক ব্যাপারটা ইম্পর্টেন্ট, এই জন্য দিস ইজ দ্য কজ অফ দ্য মর্টালিটি অফ এ টার্নার ডিজিজ। এরপর আমরা লিভার ফাংশন করতে পারি, এএলটি এসটি, দিস উইল অলসো এলিভেটেড। আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, আল্ট্রাসাউন্ড করে দেখবো আমরা কিডনিটা হর্সশু শেপ কিডনি, এবং অন্যান্য ক্ষেত্রে দেখা যেতে পারেও তার সমস্যা থাকে। এবং যদি আমরা বিএমডি করি, বোন মিনারেল ডেন্সিটি করি, দেখা যায় তাদের রিডিউসড বোন মিনারেল ডেন্সিটি, বিএমডিটা অনেক কম থাকে, -T2 -1 থাকে। হাতে পায়ে কারো কারো পানি আসে, খুবই 30% লিম্ফোডেমা থাকে। তোমরা যখন লিখবা তাহলে প্রথমে তাহলে খাতা কি লিখবা, প্রথমে লিখতে হবে যে টার্নার সিনড্রোম ইজ জেনেটিক ডিসঅর্ডার, এটা কি আছে, এটা ক্যারিওটাইপ 45X0, ইউজুয়ালি ফাইন্ড ইন দ্য ফিমেল 2500:1, ঠিক আছে, এটুকু লিখলা। তারপরে তুমি ক্লিনিক্যাল ফাইন্ডিং, এটা তুমি জাস্ট যেভাবে বললাম আমি, জিএনএস স্পেশালি কি পাবা, কোনটা কিভাবে পাবা, সাথে সাথে লিখে দিলাম তোমাদের দেখার জন্য। দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে এটা টার্নার সিনড্রোমের নরমাল একটা স্ট্রাকচারের একটা পিকচার একটা, ঠিক আছে, যে তারা খুবই শর্ট স্ট্রাকচার হবে এবং ক্রোমোজোম এক্স থাকবে। এবং ডেফিনিশন যেটা দেওয়া আছে, ডব্লিউএস একটা ডেফিনিশন, প্যাথোলজিক্যাল কন্ডিশন ফাউন্ড অনলি ইন ফিমেল in which the chromosome X is partially or entirely missing from the female, resulting in variety of complications like developmental delay, short stature, failure to attain puberty, infertility, cardiac abnormality. Why there is infertility? Because there will be absence of uterus. Usually there is absence of uterus, or absence of gonad, যার ফলে তাদের ইনফার্টিলিটি ডেভেলপ করে। এভরিথিং ফেনোটাইপ ফিমেল, কিন্তু তার এক ডবল এক্স না থাকার ফলে এই সমস্যা। ডায়াগনোসিস কি করব, ডায়াগনোসিস ক্যারিওটাইপ, জিন অ্যানালাইসিস। দেখো তোমরা জিন অ্যানালাইসিস আমরা ছবি দিছি যে প্রত্যেকটা পাশাপাশি এক্স ওয়াই, মানে সবগুলো আমরা জানি যে 44 জোড়া তো জিন আছে, আর বাদ বাকি দুটো হলো আছে তোমার আমাদের এক্স ওয়াই, 46টা থাকার কথা। এখানে তাহলে 22 দুগুণে 44টা থাকলো, আর এক্স থাকলো তাহলে 45টা, তাহলে এর হলো মাত্র 45টা জিন, তার 46টা কিন্তু হয় নাই। কেন হয় নাই? তার ওয়াই ইজ অ্যাবসেন্ট। দিস ইজ দ্য ক্লাসিক্যাল জেনেটিক জিনোম, আর কি জিনোম সিকোয়েন্স অফ টার্নার সিনড্রোম পেশেন্ট, ক্যারিওটাইপ অ্যানালাইসিস, ঠিক আছে। ম্যানেজমেন্ট যদি আর্লি ধরা পড়ে, যে ইয়াং বয়সে খুব আর্লি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যদি যেগুলো ঘাটতি পড়ছে সেগুলো যদি দিই, যেমন গ্রোথ হরমোন যদি দিই, তাহলে এই গ্রোথ রিটার্ডেশনটা আর হবে না, তার শর্ট স্ট্রাকচারটা থাকবে না, সে অন্যান্য নর্মাল পার্সনের মধ্যে থাকবে। এবং অন্যান্য ফিমেল যেগুলো তার ডেভেলপমেন্টাল হয় না, ব্রেস্ট ডেভেলপমেন্ট করে না, অন্য যে ফিমেল যে ভয়েসটা ঠিক মতো হয় না, এটার জন্য আমরা ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি, কিন্তু তার ইনফার্টিলিটি দূর করার কোনো উপায় থাকে না। আমরা করতে পারি আরেকটা, সেটা হলো তার ইকো, রেগুলার ইকো, কারণ the cause of mortality of Turner syndrome due to cardiac involvement, due to aortic root dilatation, এর aortic root dilatation এর ফলে হঠাৎ করে রাপচার অফ দি aortic root dilatation হয়, পেশেন্ট সাডেন শকে যায়, এক্সপায়ার করে, যার ফলে এর ইকো দ্বারা, ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা রেগুলার চেক আপ করবো, এবং হিয়ারিং লস হইতে পারে। এরপর আমরা আসি তাহলে টার্নার গেল, এরপরে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম কে বলে ক্লিনফেল্টার সিনড্রোম, যাই হোক, এটা হলো আমারটা দেখলাম আগে ফিমেল, ফেনোটাইপ ফিমেল, আর এটা হলো ফেনোটাইপ মেল, একদম ছেলে, অনেক লম্বা,
কিন্তু নরমালি আমাদের কত থাকে, তার জেনোম থাকলো 44টা যোগ 2টা 46টা, কিন্তু এর অতিরিক্ত একটা। তাহলে আমাদের ছেলেদের কি থাকবে, 44 ক্রোমোজোম থাকলো, তারপরে এক্স ওয়াই। কিন্তু এর মধ্যে সে ঠিক আছে সবকিছু এক্স ওয়াই, কিন্তু একটা এক্স আর ঢুকে গেছে। এক্সটা কি ধরনের জিন? এটা ফিমেল জিন। তাহলে ফিমেল ইন মেল, ফিমেল ইন মেল, তাহলে ফিনোটাইপ হলো মেল, কিন্তু সবকিছু তার ফিমেলের মধ্যে হয়ে যাবে। ক্লাইনফেল্টার সিনড্রোম সাধারণত 1000 মেলের মধ্যে একটা, তার মানে টার্নার সিস্টেমে কিন্তু এটা বেশি, অনেক লম্বা চমড়া হোমরা হবে। ঠিক আছে, দেখলে আমরা ধীরে ধীরে আসবো। তাহলে আমরা এখানে মেইনলি প্রিন্সিপাল প্যাথোলজিক্যাল অ্যাবনরমালিটি ইজ ডিসজেনেসিস অফ দি সেমিনিফারাস টিউব। আমরা ওখানে দেখছি যে ইউটেরাসটা অ্যাবসেন্ট থাকতে পারে, আর এর ক্ষেত্রে দেখা যাবে যে তার সেমিনিফারাস টিউবটা তৈরি হয় নাই, ডিসজেনেসিস হয়ে গেছে। যখন আমরা যখন ফিটাস করছি, ফিটাল লাইফে যে তৈরি হবে, জেনেসিস হবে, সেটা আর হয় না, যার ফলে তার ইনফার্টিলিটি ডেভেলপ করে। দিস ইজ দ্য পিকচার অফ এ ক্লাইনফেল্টার সিনড্রোম। This Klinefelter syndrome also have lower IQ than sibling. যে ভাই বোন হচ্ছে তার জ্ঞান বুদ্ধি একটু কম, পড়াশোনায় কম, পিছায় পড়তেছে, মনে রাখতে পারে না। এবং ভাই বোন হচ্ছে আবার লম্বা বেশি, টল স্ট্রেচার। কিন্তু লম্বা টল স্ট্রেচার হলে কি, হাঁটা চড়া ন্যাড়বেড়া, পোর মাসল টোন, একটু পোর মাসল টোন, ঠিক মতো নড়তে চড়তে পারে না। এবং যেহেতু তার সেমিনিফারাস টিবুলে নাই, তার মানে ওখানে থেকে যেগুলো আমাদের আসে, টেস্টোস্টেরন বাদ বাকি যেগুলো আসে, সেগুলো তৈরি হয় না। তার মানে না হলে কি হবে, রিডিউস সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হবে। এবং তার এক্স, অতিরিক্ত এক্স এর থাকার জন্য তার ফিমেল ক্যারেক্টার গুলো আসবে। ফিমেল ক্যারেক্টার কোনটা? যেমন গাইনোকমেশিয়া হবে, মেল ব্রেস্ট, স্মল টেস্টিস হবে, ইনফার্টিলিটি হবে। এইগুলাই আমরা কিভাবে দেখতে পারি? তাহলে এখন আমরা যেমন ওইভাবে বললাম টার্নার্সে, ক্লাইনফেল্টার সিনড্রোম আমরা কি করে বুঝবো, আসলে কি করে বুঝবো? লোকের সামনে সে বলছে ইয়া লম্বা একটা, বেশ লম্বা চওড়া একটা লোক ঢুকলো, কিন্তু তার শরীরের মধ্যে কোনো স্ট্রেংথ নাই, ডিউ টু পোর মাসল টোন। কপালের মধ্যে দেখলাম কপালটা অনেক বড়, ফ্রন্টাল বোল্ডনেস এখানে অ্যাবসেন্ট থাকবে, সরি এখানে ভুল হলো, এবং কপালটা ঢাকা থাকবে। আচ্ছা ঠিক আছে। এবং বুকের মধ্যে সামনে কোনো, মানে আমাদের যে বুকের যে চুল থাকে, সেই চুলগুলো থাকে না, খুব ফিওয়ার চেস্ট হেয়ার। এবং যেহেতু অতিরিক্ত এক্স এর থাকার কারণে এটা হয়, আর অতিরিক্ত একটা এক্স এর থাকার কারণে তার ফিমেল যেসব এগুলো আছে সেগুলো ডেভেলপ করে, ব্রেস্ট ডেভেলপমেন্ট করে। ফিমেল টাইপ অফ পিউবিক হেয়ার, আমাদের ছেলেদের পিউবিক হেয়ার সাধারণত আম্বিল গাছ থেকে শুরু হয়, কিন্তু তার ফিমেল টাইপ অফ পিউবিক হেয়ার হবে জাস্ট অ্যাবভ দ্য জেনিটালিয়া। স্মল টেস্টিকল হবে, এবং ফিমেল সাইজ তার হিপ হবে, ওয়াইড হিপ, যেটা আমরা তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো, যে যখন হিপ তোমাদেরকে একদিন শুধু দিছে যে মেল হিপ ফিমেল হিপের মধ্যে পার্থক্য, ফর ডেলিভারি, ফর গিভিং বার্থ, যে একটু ওয়াইড হয়। এর ক্ষেত্রেও তাই হবে, ওয়াইড হিপ হবে, ন্যারো শোল্ডার হবে, লং লেগ হবে। This is the findings of a Klinefelter syndrome. ডায়াগনোসিস, আবার সে ক্যারিওটাইপ করব, অ্যানালাইসিস আমরা এখানে থেকে ক্ষেত্রে আমরা টিপিক্যাল ফিনোটাইপ হবে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এটা কিভাবে কনফার্ম করব আমরা? দেখো যে এখানেও 22 থেকে 44টা ঠিকই আছে ক্রোমোজোম, কিন্তু লাস্টে আসে নরমাল আমাদের এক্স ওয়াই যে থাকবে, তার মাঝখানে একটা আরেকটা এক্স ঢুকে গেছে, এটা গোল রাউন্ড একটা চিহ্ন দিয়ে দিচ্ছি আমি। সেখানে দেখো যে এক্স এক্স ওয়াই, তাহলে নরমাল থাকার কথা ছিল 44, নরমাল থাকার কথা ছিল 44 যোগ এক্স ওয়াই ছেলেদের, কিন্তু তার অতিরিক্ত একটা এক্স চলে আসছে, একটা ফিমেল ক্রোমোজোম ঢুকে গেছে। তো যা এটা আমরা এইভাবে ক্যারিওটাইপের মাধ্যমে কনফার্ম করতে পারি। এটা শর্ট নোটে প্রায় আসে, একবার ক্লাইনফেল্টার, একবার টার্নার। এটা স্যারদের খুবই প্রিয়, জেনেটিক একটা কোশ্চেন থাকতে হবে, শর্ট কোশ্চেন, এই দুইটা। ম্যানেজমেন্ট, অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট, অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট আর টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দেওয়া হয়। টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দিলে তার যেহেতু জন্মগতভাবে ডিজেনেসিস হয়ে গেছে, সে কখনো ফার্টাইল হতে পারবে না, সে বাবা হতে পারবে না, কিন্তু তার অন্যান্য যেগুলো আছে, যে তার মেল প্যাটার্ন, নরমাল মাসল স্ট্রেংথ, এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা তাকে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট করি, অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট করি। This is the picture showing Klinefelters versus Turners. দেখে বোঝা যাচ্ছে যে লম্বা যে লোকটা, সে ডেফিনেটলি আমাদের ক্লাইনফেল্টার। তার ঠিক মতো যেহেতু অতিরিক্ত এক্স এর জন্য তার ফিমেল ভেরিয়েন্ট গুলো বেশি, তার মোস্ট ঠিক মতো গজাবে না,
দাড়ি গজাবে না, মুখে চুল গজাবে না, তার মেল টাইপ ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে, অস্টিওপোরোসিস দুটাতেই হয়, ফিমেল টাইপ হেয়ার হবে, প্যাটার্ন হবে, স্মল টেস্টিকল হবে। পাশাপাশি আমরা দেখতেছি টার্নার্সের ক্ষেত্রে শর্ট স্ট্রেচার, উল্টা ওয়েভ নেক, ঘাড়টা মাথা এবং ঘাড়টা সমান মনে লাগিয়ে গেছে, এবং ব্রড চেস্ট যেটা হলো শিল্ড চেস্ট রোমান সোলজারদের মতো, এবং ওয়াইডলি স্পেসড নিপল। এবং তার বললাম যে ডিজেনেসিস অফ দি ওভারি ঠিক মতো হয় না, স্টিক ওভারি হয়, ইনফার্টিলিটি ডেভেলপ করে, অ্যামোনেরিয়া মিন্স হয় না, এগুলা একটা খেয়াল করতে হবে। এবং হার্টটা কোয়ার্কেশন অফ দি অ্যাওর্টা, মেইনলি আসলে কোয়ার্কেশন অফ দি অ্যাওর্টা আর অ্যাটিটিউড ডাইলেটেশন। এই হলো আমাদের ক্লাইনফেন্টার ভার্সাস টার্নার সংক্ষিপ্ত ভাবে। তো যার ফলে এটা তোমাদেরকে একটু শর্ট কোশ্চেন জানার জন্য এই দুটা পড়তে হবে, এটা প্রায় থাকে। এরপরে আমরা ডিসঅর্ডার অফ ক্যালসিয়াম আসি। ডিসঅর্ডার অফ ক্যালসিয়াম প্রায় আসে হাইপোক্যালসিমিয়া আর হাইপারক্যালসিমিয়া, এটা হলো স্যারদের খুব প্রিয়। হাইপোক্যালসিমিয়া এবং হাইপারক্যালসিমিয়া, নরমাল আমাদের ক্যালসিয়ামের লেভেল ব্লাডের মধ্যে 8.5 to 10.5, এটা নরমাল। এর নিচে গেলে হাইপোক্যালসিমিয়া, উপরে গেলে হাইপারক্যালসিমিয়া। প্রথমে আমরা হাইপারক্যালসিমিয়া নিয়ে আসি, তার মানে 10.5 এর বেশি। খুব যদি বেশি হয় তাহলে কি হবে, কজ কি, আসলে আমাদের কজ জানতে হবে হাইপারক্যালসিমিয়া কেন হলো। আমরা জানি আমাদের ক্যালসিয়াম মেটাবলিজম করে প্যারাথাইরয়েড হরমোন, যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসছে। থাইরয়েডের পাশে প্যারাথাইরয়েড, সেখান থেকে একটা হরমোন তৈরি হয় প্যারাথাইরয়েড হরমোন, যে আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়াম মেইনটেইন করে। যদি কোনো কারণে প্যারাথাইরয়েড লেভেল বেড়ে যায় তাহলে কিন্তু সে তখন কি করে, আমাদের বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে আসে কিংবা ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়, হাইপারক্যালসিমিয়া করে। যেমন প্রাইমারি অর টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, লিথিয়াম ইন্ডুসড হাইপারপ্যারাথাইরয়েডিজম অর ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। মনে রাখা কঠিন, শুধু মনে রাখবা যে এইসব ক্ষেত্রে প্যারাথাইরয়েড লেভেল নরমাল অথবা বেড়ে যাবে। প্যারাথাইরয়েড বেড়ে যাবে কোথা থেকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। তার মানে সমস্যা কোথায় হয়েছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়েছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কি সমস্যা হতে পারে, ওখান থেকে কোনো কারণে হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, অথবা কোনো বাহির থেকে কোনো ড্রাগ দিছে, লিথিয়াম ড্রাগ, এই হাইপার প্যারাথাইরয়েডিজম করে। এটা শুধু পরিবারগতভাবে একটা আসে হাইপোক্যালসিউরিক, পরিবারগতভাবে এদের ক্যালসিয়াম বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা কিডনি দিয়ে একটু বাধাগ্রস্ত হয়, সব ব্লাডের মধ্যে ক্যালসিয়াম অনেক বেশি থাকে। আর যদি প্যারাথাইরয়েড লেভেল নরমাল থাকে, তার মানে প্যারাথাইরয়েড লেভেল নরমাল লো থাকে, তার মানে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা না। প্যারাথাইরয়েড লো মানে কি, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এর সঙ্গে সম্পর্ক নাই, এর 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 আশেপাশে এসে নাই। এটা ক্লিয়ার। তাহলে কোথা থেকে আসলো, মেলিগনেন্সি। কিছু কিছু কার্সিনোমা তোমার হাইপারক্যালসিমিয়া করে, যেমন লাং, ব্রেস্ট কার্সিনোমা, লাং কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, মাল্টিপল মাইলোমা, রেনাল কার্সিনোমা, লিম্ফোমা এবং থাইরয়েড কার্সিনোমা। এরা সবাই আমাদের ব্লাডের মধ্যে হাইপারক্যালসিমিয়া করে। এলিভেটেড 125 হাইড্রোক্সিক্লোরোসিফেরল, যেটা ভিটামিন টি, এটা অতিরিক্ত খাইলে যেটা ইনটক্সিকেশন হয়, সার্কোইডোসিস, এইচআইভি এবং আদার যে গ্রানুলোমাটাস ডিজিজগুলো আছে সবগুলোতে হাইপারক্যালসিমিয়া হয়। আমরা অলরেডি বলছি যে থাইরয়েড ম্যালিগনেন্সি তো থাইরয়েড ক্যালসিয়াম বেড়ে যায়, থাইরোটক্সিকোসিসও কিন্তু বেড়ে যায়। আরেকটা আছে প্যাজেস ডিজিজ উইথ ইমোবিলাইজেশন। প্যাজেস ডিজিজের কারণে যদি আমরা বিছানায় রুগী করে দিন শুয়ে রাখি তাহলেও কিন্তু হাইপারক্যালসিমিয়া হয়। মিল্ক অ্যালকালি সিনড্রোম, এটা একটা খাওয়ার ওষুধের মাধ্যমে হয়। থায়াজাইড ডায়ুরেটিক, এ ক্যালসিয়াম সিক্রেশনটাকে বন্ধ করে দেয় এবং রিঅ্যাবজর্পশন করতে হেল্প করে, যার ফলে শরীরের মধ্যে ক্যালসিয়াম বাড়ে যায়। এবং গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, গ্লুকোকর্টিকয়েড শরীরের মধ্যে যাতে এডিশনাল ডিজিজে, সেখানে আমরা দেখলাম যে হাইপারক্যালসিমিয়া হতে পারে, কারণ বোনস থেকে সে কি করবে, টেনে টেনে নিবে, অস্টিওপোরোসিস হবে, এদিকে আবার ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বেশি পাওয়া যাবে। ক্লিনিক্যাল ফিচার, যখন ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বাড়ে যাবে তার মানে কি হবে, তার ভিসকোসিটি বেড়ে যাবে, অসমোলারিটি বেড়ে যাবে। অসমোলারিটি বেড়ে গেলে কি হবে, পলিউরিয়া, ঘন ঘন প্রস্রাব হবে। ঘন ঘন প্রস্রাব হলে কি হবে, পানি বের হয়ে যাবে, পানির তৃষ্ণা পড়বে। ডায়াবেটিসের কথা মনে পড়তেছে নাকি, ডায়াবেটিসের মতো কিছুটা, যে আরবিএস যখন বেড়ে যায়, ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, ব্লাডের মধ্যে সুগার বেড়ে যায়, অসমোটিক ডায়ালিসিস করে এবং পলিডিপসিয়া হয়। ক্যালসিয়ামটা প্রথম সিমটমটা তাই। ব্লাডের মধ্যে যখন ক্যালসিয়াম বেড়ে যাবে, অসমোলারিটি বেড়ে যাবে, পলিউরিয়া হবে, পলিডিপসিয়া হবে এবং রেনাল কলিক হবে। রেনাল কলিক কয়েকটা কারণে হয়, মেকানিজম, তার মধ্যে একটা হলো স্টোন ডেভেলপ করে।
পেশেন্টের এত ঘন ঘন প্রস্রাব হয় এবং পলিডিপসিয়া হয়, পেশেন্ট লেথার্জিক হয়ে যায়, ক্লান্ত, অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, ক্ষুধামন্দা, নাউসিয়া, ডিসপেপসিয়া, পেপটিক আলসারেশন, হাইপারক্যালসিমিয়া, পেপটিক আলসারেশন হয়, কনস্টিপেশন হয়, পেশেন্ট ডিপ্রেস হয়ে যায়, ড্রাউজি, বেশি আরো বেড়ে গেলে ডিপ্রেশন, ড্রাউজিনেস এবং ইমপিয়ার্ড কগনিশন, কাউকে চিনতে পারে না। তাহলে প্রথম একটা মনে রাখলেই হবে, পলিউরিয়া, পলিডিপসিয়া, রেনাল কলিক। আমরা বলি এটা বোনস, স্টোনস এন্ড অ্যাবডোমিনাল গ্রোনস। হাইপারক্যালসিমিয়ার তিনটা জিনিস, তার মানে বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল গ্রোনস মানে হলো যে বোনস এর মধ্যে, বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে আসবে, নিয়ে এসে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বার করবে, প্যারাথাইরয়েড এই মেইন কজ, এই মেইন কালপ্রিট। যার ফলে বোনস কি হবে, ওর মধ্যে ক্যালসিয়াম থাকবে, ওর মধ্যে তার ক্যালসিয়াম থাকবে না, তাহলে কি হবে, তাহলে অস্টিওপোরোসিস হবে। তার মানে হাইপারক্যালসিয়ামের একটা ইয়া হলো অস্টিওপোরোসিস। স্টোনস, অতিরিক্ত যে ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে, এই ফিল্টারিং হবে কিডনি দিয়ে, কিডনির মধ্যে স্টোন হবে। এবং অ্যাবডোমিনাল গ্রোনস মানে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে। This is the classical triad. This is the classical triad of hypercalcemia. Bones, stones, osteoporosis, renal stone, এবং abdominal pain. There are some non-abdominal cause of abdominal pain. যে পেটের কারণ ছাড়াই পেটের ব্যথা, তার মধ্যে একটা হলো হাইপারক্যালসিমিয়া, একটা হলো ইনফেরিয়র এমআই, যেখানে ইপিগ্যাস্ট্রিক পেইন হয়, ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন। এটা মনে রাখবা, হোয়াট আর দ্য কজ অফ, এটা তোমাদের জন্য যদিও না, তারপরও নাইস টু নো, পেটের কারণ না কিন্তু পেটে ব্যথা, নন অ্যাবডোমিনাল কজ অফ অ্যাবডোমিনাল পেইন। নাম্বার 1 হলো হাইপারক্যালসিমিয়া, আর হলো রেনা ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন, যেখানে তোমার ইপিগ্যাস্ট্রিকে তীব্র ব্যথা নিয়ে আসবে। অনেক সময় দেখা যায় যে নেগেটিভ ল্যাপারোটমি পর্যন্ত হয়ে যায়, চিন্তা করে কোলেসিস্টাইটিস হয়েছে, কোলিডোকোলোইথেসিস হয়েছে, প্যানক্রিয়াটাইটিস হয়েছে, এগুলা চিন্তা করে অস্থির, কিন্তু আসলে ইনফেরিয়র। আর কি, আর হলো তোমার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সেখানেও পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। এই তিনটা মনে রাখলেই হবে, নন অ্যাবডোমিনাল কজ অফ অ্যাবডোমিনাল পেইন। ইনভেস্টিগেশন কি করব, ডেফিনেটলি প্যারাথাইরয়েড ইজ দ্য কালপ্রিট, সে আসলে মেইন কজ, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ইজ দ্য মেইন কজ অফ হাইপারক্যালসিমিয়া। তাহলে এদের প্যারাথাইরয়েড অনেক বেড়ে যাবে, তুমি প্রথমে যেটা করতে হবে আমাদের, সেটা প্যারাথাইরয়েড লেভেল দেখতে হবে, এই হলো মেইন কালপ্রিট। আর কি দেখতে পারি আমরা, ক্যালসিয়ামের বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্লাজমা ফসফেটও বেড়ে যায়, অর্থাৎ হাই প্লাজমা ফসফেট এবং অ্যালকালাইন ফসফেটেস এবং রেনাল ইম্পায়ারমেন্ট। যদি এই তিনটে আবার একসঙ্গে থাকে তাহলে টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এটা তোমাদের মনে রাখলে হবে না, মনে রাখবা যে প্যারাথাইরয়েড বেড়ে যাবে, প্লাজমা ফসফেট বেড়ে যাবে, অ্যালকালাইন ফসফেটেস বেড়ে যাবে। কিন্তু প্যারাথাইরয়েড করলে লো, তাহলে তোমাকে আমরা যেগুলো বললাম যে ক্যান্সার, কার্সিনোমা, ম্যালিগনেন্সি, এগুলো খুঁজতে হবে, লাংস, তারপরে আমাদের আমার যে আছে অন্য যেগুলো আছে থাইরয়েড, এগুলো খুঁজতে হবে যে অন্য অন্য ম্যালিগনেন্সি গুলো আছে কিনা, কিংবা মেটাস্টাসিস হয়ে গেছে কিনা। সিরাম অ্যালবুমিন দেখতে হতে পারে। সিরাম অ্যালবুমিন কেন করব, ক্যালসিয়াম লেভেল আমাদের মেজারমেন্ট করার জন্য কারেক্টেড সিরাম অ্যালবুমিন লাগে, এই জন্য সিরাম অ্যালবুমিন করব। ডাইরেক্ট যেটা আমরা ব্লাডের মধ্যে সিরাম ক্যালসিয়াম পাই, এটা কিন্তু ডাইরেক্ট তোমার যদি নরমাল অ্যালবুমিন থাকে তাহলে ঠিক আছে, কিন্তু অ্যালবুমিন যদি কম বেশি হয় এটা কারেক্টেড করে নিতে হবে, যোগ বিয়োগ করে নিতে হবে। ম্যানেজমেন্ট, তার মানে কি হয়ে গেছে, হাইপার ভিসকোসিটি সিনড্রোম হয়ে গেছে, শরীরের মধ্যে ক্যালসিয়াম বাড়িয়ে গেছে, এখন শরীরের মধ্যে ক্যালসিয়াম বাড়িয়ে গেছে, ব্লাডের মধ্যে অসমোলারিটি বাড়িয়ে গেছে, হাইপার ক্যালসিয়াম বেড়ে গেছে। আগে তারে অসমোলারিটি কমাও, কি দিয়ে, স্যালাইন দিয়ে। কি স্যালাইন, নরমাল স্যালাইন, কতটুকু, কমপক্ষে 2 থেকে 4 লিটার পার ডে। তাহলে তার কি হবে, হাইপার ভিসকোসিটি সিনড্রোম গুলো চলে যাবে, পলিউরিয়া, পলিডিপসি গুলো কমে যাবে, ড্রাউজিনেস, লেথার্জি, সবগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। খুব দ্রুত যেন ব্লাড থেকে ক্যালসিয়ামটা আমাদের বনে বসায়, বনে নিয়ে যায়, কারা করবে, এটা হলো বিসফসফোনেট, কে, জোলিন্ড্রনিক অ্যাসিড। এটা একটা বিসফসফোনেট, জোলিন্ড্রনিক অ্যাসিড, এটা 4 মিলিগ্রাম আইভি, অথবা পেমিড্রোনেট 60 to 90 মিলিগ্রাম আইভি। আমাদের দেশে জোলিন্ড্রনিক অ্যাসিড পাওয়া যায়, জোলিন্ড্রনিক অ্যাসিড অথবা পেমিড্রোনেট, দুটাই বিসফসফোনেট, এটা আমরা দিই। অথবা দেওয়া যেতে পারে ইন্ট্রামাসকুলার অথবা সাবকুটেনাস ক্যালসিটোনিন, এটা 100 ইউনিটের সিরিজ পাওয়া যায়, 3 টাইমস ডেইলি, প্রথম 24 থেকে 48 ঘন্টা দিলেই আমাদের দ্রুত ক্যালসিয়ামটা কমে যায়। এটা রেডিমেড প্রি ফিল্ড সিরিঞ্জে পাওয়া যায়, আগে সুইজারল্যান্ড থেকে আসতো। ক্যালসিটোনিন, এটা দিনে 3 বার করে আমরা 2 দিন দিতাম, 3 দিন 6টা আনাইতাম, দেওয়ার পর দেখা যায় কমে যেত, অনেক ইমপ্রুভ করতো। কিন্তু প্রথমে হলো
ফ্লুইড আর জোলিনিক অ্যাসিড, এটা অল টাইম অ্যাভেলেবল। এবার আসি আমরা হাইপোক্যালসিমিয়া, মানে নরমাল লেভেল থেকে কম, 8.5 থেকে কমে গেছে, হাইপোক্যালসিমিয়া হয়ে গেলে কি হবে? কজ কি? প্রথমে কজ আসে। প্রথম কজ হলো হাইপোঅ্যালবুমিয়া, মানে হলো কোনো কারণে যদি অ্যালবুমিন কমে যায়। অ্যালবুমিন কমে গেলে অ্যালবুমিনের সঙ্গে ক্যালসিয়াম বাইন্ড করে থাকে, তাহলে দেখা যায় যে ঠিক মতো আমরা ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে স্যাম্পলে আমরা পাই না, তাহলে হাইপোঅ্যালবুমিনিয়া কজ, এটা আমাদের ফলস রিপোর্ট দেয়। অ্যালকালোসিস যদি হয় তখন ক্যালসিয়াম ব্লাড থেকে বের হয়ে ইউরিন থেকে বের হয়ে যায়, এটা মেইনটেইন করার চেষ্টা করে, তখন সেখানে হাইপোক্যালসিমিয়া হয়। ক্যালসিয়াম আমাদের অ্যাবজর্পশন করতে হেল্প করে ভিটামিন ডি, অতএব ভিটামিন ডি যদি ঘাটতি থাকে তাহলেও হাইপোক্যালসিমিয়া। আমরা অলরেডি ওয়ার্ডের মধ্যে প্রচুর সিকেডি পেশেন্ট পাই, ক্রনিক রেনাল ফেলিউর পেশেন্ট পাই, প্রচুর সিকেডি পেশেন্ট পাই। সিকেডি পেশেন্টকে কিন্তু হাইপোক্যালসিমিয়া হয়। হাইপোপ্যারাথাইরয়েডিজম, ঠিক আছে, হাইপোপ্যারাথাইরয়েডিজম, এখানেও কিন্তু প্যারাথাইরয়েড হরমোন না থাকলেও কিন্তু সেখানে সমস্যা হয়। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, সেখানেও হয়। একুট প্যানক্রিয়াটাইটিস, এখানে ক্যালসিয়াম শোপ তৈরি হয়, ক্যালসিয়ামটা শোপ তৈরি করে, যার ফলে তোমার এখানে শরীরের মধ্যে ক্যালসিয়াম কমে যায়। একুট প্যানক্রিয়াটাইটিসে যদি ব্লাড ক্যালসিয়াম লেভেল লেস দ্যান 6 আসে, দিস ইজ এ ভেরি গ্রেভ প্রগনোসিস। এটা মনে রাখবা, যখন ইন্টারনেটে যাবা দেখবা যে প্যানক্রিয়াটাইটিস আসলে আমরা সিরাম ক্যালসিয়াম পাই। কেন? নরমাল 8.5, যাদের 6 এর নিচে চলে গেছে তার অবস্থা খারাপ, এর বাঁচানো কঠিন আছে। তাহলে একুট প্যানক্রিয়াটাইটিসেও ক্যালসিয়াম শোপ তৈরি হয়, যার ফলে হাইপোক্যালসিমিয়া হয়। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এটা স্টেসিস করে, এখানে এক্সেসিস করে, হেমোস্টেসিস করে, যার ফলে হাইপোম্যাগনেসিয়াম হলেও হাইপোক্যালসিমিয়া হয়। যার ফলে যদি হাইপোক্যালসিয়াম রোগী আমরা পাই, তার যদি আমি ম্যাগনেসিয়াম লেভেলটা যদি আমি নরমাল না করি, কোনোদিন তার ক্যালসিয়াম লেভেল নরমাল হবে না। যার ফলে আমাকে যদি হাইপোক্যালসিমিয়া আসলো, আমি ক্যালসিয়াম কারেকশন করতেছি কিন্তু কারেকশন হচ্ছে না, তখন আমার মাথায় নিতে হবে নিশ্চয়ই এই রোগীর ম্যাগনেসিয়ামও কম আছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম লেভেলটা দেখতে হবে এবং এটা কারেক্টেড করতে হবে, না হলে কারেকশন হবে না। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আছে টিটেনি। এটা টিটেনি হবে, এটা কার্পোপ্যাটাল স্পাজম হবে, হাত পা বাঁকা হয়ে আসবে, স্টার্টার, গলাটা কনস্ট্রাকশন হওয়ার জন্য স্টার্টার ঘোর ঘোর করে আওয়াজ হবে, রোগীর খিঁচুনি হতে পারে, কনভার্সন হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত গলায় আওয়াজটা এবং অজ্ঞান হয়ে যাওয়াটা বেশি, স্টার্টার ফিট। প্রলঙ্গেশন কিউটিসি লেভেল, ইসিজিতে ইউটি লেভেলটা বেড়ে যায়, এর পরবর্তীতে ভেন্ট্রিকুলার এরিথমিয়া, টর্সাডিজি পয়েন্টিস হতে পারে। এবং অতিরিক্ত হাইপোক্যালসিমিয়া দীর্ঘদিন থাকলে ক্যালসিফিকেশন অফ দি বেজাল গ্যাংলিয়া হয়, এবং বেজাল গ্যাংলিয়া আমরা জানি যে ওখানে ক্যালসিফিকেশন হয়ে গেলে এপিলেপসি হতে পারে, সাইকোসিস ডেভেলপ করে। সেই ক্যালসিয়াম আমাদের চোখে জমে ক্যাটারাক্ট লেন্সে জমে ক্যাটারাক্ট হতে পারে, এবং বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস ডেভেলপ করে, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে অস্টোমেলেশিয়া। এই দুইটা খুবই মনে রাখবা, দ্য রিকেটস ইন চিলড্রেন এন্ড অস্টোমেলেশিয়া ইন অ্যাডাল্ট। এবং কিছু সাইন আছে, ভস্টক সাইন এবং টোসিয়াস সাইন, এটা আসলে ভিডিও ছিল, ভিডিওটা দেখাতে পারলাম না। আমরা যদি ব্লাড প্রেসার মেশিন যদি হাতে দেই, তাহলে হলো হাত পাগুলো বাঁকা হয়ে আসে, এটাকে বলা হয় টোসিয়াস সাইন। ব্লাড প্রেসার মেশিন যদি আমি প্রেসার মাপতে যাই এবং সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মাঝামাঝি রাখি, তাহলে দেখবো যে আমি প্রত্যেকটা আঙ্গুলগুলো বাঁকা হয়ে আসতেছে, এটাকে বলা হয় টোসিয়াস সাইন। আর ফেশিয়াল নার্ভের উপর যদি আমি ট্যাপ করি, তাহলে মুখটা কন্ট্রাকশন করবে, যে সাইডে আমি মুখে ট্যাপ করব সেই সাইডের মুখের মাসলগুলো কন্ট্রাকশন করবে, এটাকে বলা হয় ভস্টেক সাইন। অনেক সময় যদি সময় পাই এটা তোমাদেরকে দেখাই দিব। ম্যানেজমেন্ট তাহলে কি হয়, কি ঘাটতি পড়ছে? ক্যালসিয়াম, তাহলে কি দিতে হবে? ক্যালসিয়াম কতটুকু? রুল অফ 10% ক্যালসিয়াম গ্লুকানেট দেব। কতটুকু ml? 10 ml। কত সময় ধরে? 10 মিনিট ধরে। তাহলে রুল অফ 10, এটা বলে আমরা রুলস অফ 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকানেট 10 ml ওভার 10 মিনিটস, এটা মনে রাখবা, রুল অফ 10 ঠিক আছে, রুলস অফ 10, ঠিক আছে, 10 ml 10% 10 মিনিটস, এইভাবে দিতে হবে ওয়ার্ডের মধ্যে এখানে। এবং তারপরেও যদি এটা প্রথমে আমরা ইনিশিয়াল দিলাম, রুল অফ 10 মেইনটেইন করে পেশেন্ট ইমপ্রুভ করে গেল, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে উইথড্র করলে হবে না, তাকে কন্টিনিউয়াস আইভি ইনফিউশন দিতে হবে। কতটুকু? আমরা আবার 10% 10 ml তাকে পার আওয়ারে দিব, তাহলে 24 ঘন্টায় 240, এর বেশি দেওয়া যাবে না, এই হিসাব করে আমরা দেখবো। কিন্তু ক্যালসিয়াম যেহেতু অনেক সময় এরিথমিয়া করে, আমাদের কার্ডিয়াক মনিটরিং অনেক সময় লাগতে পারে, তাহলে কার্ডিয়াক মনিটরিংটা আমরা একটু করবো এর পাশাপাশি।
যদি এর সঙ্গে হাইপোম্যাগনেসিয়াম হয়, আমি বললাম যে এত করে দিচ্ছি ক্যালসিয়াম ভালো হচ্ছে না কেন? অনেক সময় ইন্টারন্যাশনাল স্যার এত দিচ্ছি আমাদের কমতেছে না, পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে না, কন্ট্রাকশন হইতে আছে, টুইচিং হইতে আছে, ট্রোসিয়াস সাইন আছে, বস্টেক সাইন আছে, যেটি আছে এগুলো সাইন। আমি তাহলে সিরাম ম্যাগনেসিয়াম করো, দেখা গেল ম্যাগনেসিয়াম করো। তাহলে আমরা কি করব? ম্যাগনেসিয়াম দেব। ম্যাগনেসিয়াম 50 মিলিমোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড 24 ঘন্টার মধ্যে দিব আমরা, ওভার 24 ঘন্টায়। এটা তোমাদের এতে পাওয়া যায়, গাইনিতে ইউজ করে আমরা, ত্রিএক্লামশিয়াতে ম্যাক্সাল্প নামে পাওয়া যায়। এটা আমরা প্যারেন্টারাল দেই, ঠিক আছে? এটা এত দ্রুত প্রস্রাবে যায়, এই জন্য বারবার দিতে হয়, না দিলে দ্রুত এটা শরীর থেকে বের হয়ে যায়। এই জন্য এটাকে দীর্ঘ সময় ধরে বারবার দিতে হয়। ম্যাগনেসিয়ামটা কারেকশন হয়ে গেল, ক্যালসিয়াম কারেকশন হয়ে যাবে। তো থ্যাংক ইউ। আবার সেই ছবি আসছে, অবশ্য আগের ছবি এগুলো সব, ওদের দেখানো হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম।